সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঞ্চুয়েশন নিয়ে আলাপ করব। তোমরা জানো পাঞ্চুয়েশন এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আইটেম। তবে তোমাদের এটা মনে রাখতে হবে যে পাঞ্চুয়েশনের যথাযথ ব্যবহার না করতে পারলে যে কোনো লেখাই আমাদের কাছে বোধগম্য হবে না বা আমরা সেই লেখাটি বুঝতে পারবো না। সেই জন্য পাঞ্চুয়েশন এর ব্যবহার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য শিখবে বিষয়টা তা নয়, বরং পাঞ্চুয়েশন মার্ক আমরা শিখব যাতে করে আমরা যে কোনো ধরনের লেখায় সঠিকভাবে পাঞ্চুয়েশন মার্কসগুলির ব্যবহার করতে পারি। কারণ পাঞ্চুয়েশন মার্কের সঠিক ব্যবহার করতে না পারলে অর্থের পরিবর্তন হবে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। অনেক ক্ষেত্রে আমরা যে বাক্যগুলি লিখব তা কোনো অর্থই প্রদান মানে সঠিক অর্থ প্রদান নাও করতে পারে বা সেগুলি বোধগম্য নাও হতে পারে। তাই পাঞ্চুয়েশন এর সঠিক ব্যবহারের প্রতি তোমরা সবাই গুরুত্ব দিবে। আমরা প্রথমেই জেনে নিচ্ছি কোন ধরনের পাঞ্চুয়েশন মার্কগুলি আমাদের শিখতে হবে বা কোন ধরনের পাঞ্চুয়েশন মার্কগুলি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কমা, সেমিকোলন, কোলন, ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক, অ্যাপোস্ট্রফি, কোটস, ডাবল কোটস, হাইফেন, ড্যাশ, স্ট্রোক অর স্ল্যাশ, প্যারেন্থেসিস অর রাউন্ড ব্র্যাকেটস, স্কোয়ার ব্র্যাকেটস, এলিপসিস এবং অ্যাস্টারিস্ক, যেটাকে আমরা অনেক সময় স্টার চিহ্ন বলে থাকি। আমরা এবার শিখে নিচ্ছি পাঞ্চুয়েশনের ডেফিনেশন। Punctuation is an essential part of the expressive system of a language. Punctuation marks are visual indicators used in formal or informal writing or printed text in order to make the meaning of the sentence clear. অর্থাৎ আমরা আমাদের মনের ভাব সাধারণত মুখে বলে প্রকাশ করি বা লিখে প্রকাশ করি। সেই ক্ষেত্রে পাঞ্চুয়েশন মার্কস আমরা ব্যবহার করি আমরা আমাদের মনের ভাব যখন লিখে প্রকাশ করি সেখানে। আর পাঞ্চুয়েশন মার্কস আমরা যে কোনো ধরনের ফর্মাল অথবা ইনফর্মাল যে কোনো ধরনের লেখাতে আমরা ব্যবহার করি, সেটা হাতে লিখে হোক বা প্রিন্টেড হোক, যাতে করে আমরা স্পষ্টভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। সেই জন্যই আমরা পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করি। আমরা এবার আলোচনা করব যে প্রধান যে চারটি কাজে পাঞ্চুয়েশন মার্কস ব্যবহৃত হয়। প্রথমটি হচ্ছে বক্তব্য শেষ করতে। সাধারণত আমরা কোনো বক্তব্য শেষ করার পর ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি, আর এগুলি সবসময় বাক্যের শেষে বসে। এরপরে কোনো কিছু উপস্থাপন বা পেশ করতে আমরা কমা, কোলন বা ড্যাশ ব্যবহার করি। বাক্যাংশকে আলাদা করতে আমরা কমা, সেমিকোলন, ড্যাশ ব্যবহার করে থাকি। আর শেষের যে গুরুত্বপূর্ণ ব্যবহার সেটি হচ্ছে বাক্যের সাথে কোনো কিছু সংযুক্ত করতে বা অতিরিক্ত কিছু জুড়ে দিতে আমরা কোটেশন মার্ক, প্যারেন্থেসিস এবং ব্র্যাকেট ব্যবহার করে থাকি। এরা সাধারণত জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। আমরা
প্রথমেই জেনে নিব ফুল স্টপের ব্যবহার। ফুল স্টপও বলা হয়, পিরিয়ডও বলা হয়। আমেরিকান ইংলিশে ফুল স্টপকে বলা হয় পিরিয়ড। আচ্ছা, ফুল স্টপ দীর্ঘ বিরতি নির্দেশ করে। এটি সবসময় বাক্যের শেষে বসে। এটি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং ইনডিরেক্ট কোয়েশ্চেনের শেষে বসে। আমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবো, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ বসিয়েছি। বাক্যটি হচ্ছে, বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ ন্যাচারাল বিউটি। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করেছি, যেমন শাট দ্য উইন্ডো। এখানে অর্ডার বা কমান্ড অথবা আদেশ বুঝিয়েছে। পরের বাক্যটি হচ্ছে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে রিকোয়েস্ট বা অনুরোধ বুঝিয়েছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অ্যাডভাইস বা উপদেশ বুঝিয়েছে। এরপরের বাক্যটি হচ্ছে, ডোন্ট ডু দ্য সাম। এখানে নিষেধ বুঝিয়েছে বা প্রহিবিশন বুঝিয়েছে। এবং শেষে যে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষের যে বাক্যটি সেটি হচ্ছে, লেটস গো টু দ্য সিনেমা। এখানে প্রস্তাব বা প্রপোজাল বুঝিয়েছে। এরপর অপটেটিভ সেন্টেন্সের শেষেও আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি, যেমনটি আমরা করেছি এই বাক্যটিতে, মে আল্লাহ হেল্প ইউ। পরের বাক্যটি হচ্ছে, ইউ মে শাইন ইন লাইফ। এখানে প্রে বা উইশ অর্থাৎ প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। আরেকটি হচ্ছে ইনডিরেক্ট কোয়েশ্চেন অর্থাৎ পরোক্ষ প্রশ্ন, যেমন হি আস্কড মি ওয়্যার আই লিভড। তিনি জিজ্ঞেস করেছিলেন আমি কোথায় থাকতাম। ফুল স্টপের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, অ্যাব্রিভিয়েশনে ফুল স্টপ ব্যবহৃত হয়। অ্যাব্রিভিয়েশন বলতে আমরা সংক্ষিপ্ত শব্দ আমরা বুঝে থাকি, যেমন MA, BA, MP, LLB। ব্যক্তির নামকে সংক্ষিপ্ত করার জন্য ফুল স্টপ ব্যবহৃত হয়, যেমন PB শেলি অর্থাৎ পার্সি বিশি শেলি, SM চৌধুরী, AK ফজলুল হক অর্থাৎ আবুল কাশেম ফজলুল হক। আশা করি তোমরা ফুল স্টপের ব্যবহার বুঝতে পেরেছ। আমরা এবার আলোচনা করব কমার ব্যবহার। কমা স্বল্পতম বিরতি নির্দেশ করে, তবে কমা সবচাইতে বহুল ব্যবহৃত বিরাম চিহ্ন। এর প্রথম ব্যবহারটি হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, যেমন দেয়ারফর, হাউএভার, অ্যাজ, আনফর্চুনেটলি, বাই দ্য ওয়ে, ইন ফাইন, সো ফর, সার্টেনলি, অফকোর্স, লাকিলি, ফর্চুনেটলি, ইন শর্ট, ফাইনালি, আফটার অল, ফর ইনস্ট্যান্স, ফার্স্টলি, সেকেন্ডলি, অন দ্য হোল ইত্যাদি বাক্যের শুরুতে থাকলে, অর্থাৎ এই সেন্টেন্স কানেক্টরগুলি বাক্যের শুরুতে থাকলে এদের পরে কমা বসে। যেমন আমরা কয়েকটি এক্সাম্পল লক্ষ্য করি। আনফর্চুনেটলি হি মিসড দ্য ট্রেন। হি, হাউএভার, ডিড নট গো। লাকিলি দেয়ার ওয়াজ নো অ্যাক্সিডেন্ট। ঢাকা ইজ ফেমাস ফর ম্যানি থিংস, স্পেশালি ফর মস্কস। কমার আরেকটি ব্যবহার হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ কোনো নাউনযুক্ত ফ্রেজ যা মূল বাক্যের গঠনের সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউট এর পরে কমা বসে। যেমন দ্য সান হ্যাভিং সেট, উই রিচড হোম। The weather being fine, they started their journey. Eating rice, Shafiq went to bed. Being tired, I went to bed. The boy being wicked, everyone avoided him. আমরা প্রত্যেকটা এক্সাম্পলে লক্ষ্য করলাম যে নমিনেটিভ অ্যাবসলিউটের পর
কমা বসেছে। এর পরের নিয়মটি হচ্ছে একই পার্টস অফ স্পিচ ভুক্ত 3 বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি থাকলে অ্যান্ড দ্বারা যুক্ত শেষ দুটি ওয়ার্ড ব্যতীত অন্যগুলির পরে কমা ব্যবহৃত হয়। এই কমার এই ব্যবহারটা আমরা প্রচুর এই ব্যবহারটা আমরা অনেক করে থাকি। অর্থাৎ 3 বা তার অধিক শব্দ যদি একই পার্টস অফ স্পিচভুক্ত হয় তবে শেষের শব্দটি অ্যান্ড দিয়ে যুক্ত হবে আর বাকিগুলির পরে কমা বসবে। আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো। যেমন শি ইজ বিউটিফুল, ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। শি গট আপ আর্লি, said his prayer and walked in the morning। এই বাক্য দুটিতে আমরা লক্ষ্য করি প্রথম যে বাক্যটি ছিল সেখানে বিউটিফুল, ইন্টেলিজেন্স এবং হার্ড ওয়ার্কিং এই সবগুলোই অ্যাডজেক্টিভ। শেষের অ্যাডজেক্টিভ দুটি অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে আর শেষ দুইটা বাদ দিয়ে বাকিগুলা পরে কমা বসেছে। আবার দ্বিতীয় যে এক্সাম্পলটা বললাম সেটা হচ্ছে হি গট আপ আর্লি, said his prayer and walked in the morning। এখানে প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্বের অন্তর্গত বা ভার্ব। শেষের দুটি অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, বাকিগুলোতে কমা বসেছে। আচ্ছা, আমরা পরের এক্সাম্পলগুলো লক্ষ্য করলে একই রকম দেখতে পাবো। যেমন ইট ইজ এ হট, সালট্রি অ্যান্ড ডিপ্রেসিং ডে, এগুলি অ্যাডজেক্টিভ। দ্য কোর্স ইজ বোরিং, হার্ড অ্যান্ড আনইন্টারেস্টিং টু মি, এগুলি অ্যাডজেক্টিভ। ঢাকা, খুলনা, রাজশাহী অ্যান্ড সিলেট আর বিগ সিটিজ ইন বাংলাদেশ, এখানে সবগুলি নাউন। আই রোট দ্য আনসার কুইকলি, নিটলি অ্যান্ড কারেক্টলি, এই সবগুলোই অ্যাডভার্ব। এর পরের ব্যবহারটি হচ্ছে কমা কিছু ইডিয়মস যেমন দ্য মোর ডট ডট দ্য বেটার, অর্থাৎ যেগুলি যত ডট ডট তত এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এগুলির ক্ষেত্রে সবসময় কমা বসে। যেমন দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল লার্ন, দ্য সোনার দ্য বেটার, দ্য মোর ইউ লাইক, দ্য মোর আওয়ার এংজাইটি উইল গ্রো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কমার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ডিরেক্ট স্পিচে কোটেশনের পূর্বে কমা ব্যবহৃত হয়। ন্যারেশনের ক্ষেত্রে এটি মনে রাখবে যে ডিরেক্ট স্পিচে কোটেশনের পূর্বে কমা ব্যবহৃত হয়। যেমন হি সেইড, কমা আই এম ফিলিং বেটার টু ডু দ্য ওয়ার্ক। পরের বাক্যটি হচ্ছে আই সেড টু হার, কমা হোয়াট will you do after your graduation? Sabrina said to me, comma, I'm unwell. Arpana said, you should read the book. পরের নিয়মটি হচ্ছে ভার্বের শেষে ভার্বের অমিশন, অর্থাৎ বাদ দেয়া বা বর্জন করা বোঝাতে ওই ভার্বের স্থলে কমা বসে। যেমন টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। এখানে আমরা লক্ষ্য করি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স কমা ইন্ডিকেটস দ্য ওমিশন অফ দ্য ভার্ব ইজ, অর্থাৎ কমা দিয়ে এখানে আমরা ইজকে বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ ইজ ব্যবহার না করে আমরা কমা ব্যবহার করেছি। পরের বাক্যটি লক্ষ্য করি মিতু ওয়াজ গিভিং আ ডায়েরি অ্যান্ড মন্টু আ পেন। এখানে একটা কমা ব্যবহার করেছি, এই কমাটার পরিবর্তে আমরা ওয়াজ গিভেন আমরা বাদ দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। কমার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের পূর্বে থাকলে সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা বসে, এটা তোমরা মনে রাখবে। বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে কমার এই ব্যবহারটি অত্যধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটি যদি প্রিন্সিপাল ক্লজের আগে বসে সেই ক্ষেত্রে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। কিন্তু প্রিন্সিপাল ক্লজটি যদি আগে বসে এবং সাবঅর্ডিনেট ক্লজটি যদি প্রিন্সিপাল ক্লজের পরে বসে সেই ক্ষেত্রে আমাদের কমা দিতে হবে না, এটি তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি। ওয়েন
I went home, I found nobody there. Though he is poor, he is honest. When I saw Rahim, he was playing football in the field. As I was ill, I could not attend the marriage ceremony. When the final examination came very close, we all got nervous. এর পরের ব্যবহারটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনে স্টেটমেন্টের পরে এবং কোয়েশ্চেনের পূর্বে কমা বসে। যেমন ওপেন দ্য ডোর, এটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের পরে আমরা একটি কমা ব্যবহার করেছি, এরপরে আমরা ট্যাগ করেছি উইল ইউ। একইভাবে পরের বাক্যগুলি, উই শুড রেসপেক্ট দ্য এল্ডার্স, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের স্টেটমেন্ট। এরপরে আমরা কমা ব্যবহার করেছি এবং ট্যাগ কোয়েশ্চেন ট্যাগটা হয়েছে শুডেন্ট বি। পরেরটি হচ্ছে বার্ডস ফ্লাই কমা ডোন্ট দে, এবং শেষেরটি হচ্ছে আই এম আ স্টুডেন্ট কমা আর্নড আই। চিঠিপত্রের স্যালুটেশন এবং কমপ্লিমেন্টারি ক্লোজে কমা ব্যবহৃত হয়। এটা তোমরা মনে রাখবে যে চিঠিপত্র লেখবার ক্ষেত্রে স্যালুটেশন এবং কমপ্লিমেন্টারি ক্লোজের কমা ব্যবহার করতে হবে। যেমন ডিয়ার স্যার, বিশেষ করে অ্যাপ্লিকেশন লিখবার ক্ষেত্রে। এরপরে ডিয়ার ফাদার, এরপর শেষে আমরা লিখি ইউর লাভিং সান। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইউর ফেথফুলি বা ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল ইত্যাদি। আমরা এবার শিখব কেস বা নাউন ইন অ্যাপোজিশনের উভয় পাশে কমা বসে। কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশনের উভয় পাশে কমা বসে। আচ্ছা, কেস বা নাউন ইন অ্যাপোজিশন বলতে আমরা বুঝি কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন বলতে আমরা বুঝি যা কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং যাকে বাদ দিলে মূল বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটে না। আমরা এক্সাম্পলগুলি লক্ষ্য করলেই সেটি বুঝতে পারবো। যেমন ডক্টর জামান আ প্রফেসর অফ ইংলিশ ইজ এ নাইস ম্যান। এখানে মূল বাক্যটি ছিল ডক্টর জামান ইজ এ নাইস ম্যান। এখানে কেস ইন অ্যাপোজিশন হিসাবে আসছে আ প্রফেসর অফ ইংলিশ। এখানে যে নিয়মটি হচ্ছে কেস ইন অ্যাপোজিশনের উভয় পাশেই সবসময় কমা ব্যবহার করতে হয়। পরেরটি হচ্ছে আশা, কেস ইন অ্যাপোজিশন হচ্ছে মাই ওল্ড স্টুডেন্ট, উভয় পাশে আমরা কমা ব্যবহার করেছি। এবং তারপর হ্যাজ গটেন জিপিএ 5 ইন এসএসসি। শফিক অ্যান এক্স স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটুকু হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। আর মূল বাক্যটি হচ্ছে শফিক হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ইউএনডিপি। পরেরটি হচ্ছে সাবরিনা স্টাডিজ আলট, এটা ছিল মূল বাক্য। আর কেস ইন অ্যাপোজিশন হচ্ছে এ স্টুডেন্ট অফ এমফিল, এবং যার উভয় পাশে আমরা কমা ব্যবহার করেছি। এরপরের নিয়মটি হচ্ছে যে রিলেটিভ ক্লজটি এর অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে শুধু অতিরিক্ত তথ্য দেয় এবং ওই রিলেটিভ ক্লজটি বাদ দিলে মূল বাক্যের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। এরূপ কোনো রিলেটিভ ক্লজ বাক্যের মাঝখানে থাকলে এর উভয় পাশে এবং শেষে থাকলে এরপর কমা বসে। অর্থাৎ আমরা বাক্যে এমন কোনো রিলেটিভ ক্লজ ব্যবহার করি যে রিলেটিভ ক্লজকে বাদ দিলে মূল বাক্যের তেমন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না, সেই ক্ষেত্রে ওই রিলেটিভ ক্লজের উভয় পাশে আমরা কমা ব্যবহার করতে পারি বা আমাদের কমা ব্যবহার করতে হবে। যেমন রহিম হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ অ্যান অ্যাক্টিভ বয়। মূল বাক্যটা ছিল রহিম ইজ অ্যান অ্যাক্টিভ বয়। এখানে আমরা রিলেটিভ ক্লজ ব্যবহার করেছি হু কেম হিয়ার ইয়েস্টারডে। পরের বাক্যটি হচ্ছে হিজ ফাদার হু ইজ ইন আমেরিকা ইজ গেটিং ব্যাক টু বাংলাদেশ টুমোরো। আই হ্যাভ এ পেন উইচ ইজ রেড। সবুজ হু ইজ আইডল উইল সাফার। দ্য বয় হু স্টুড ফার্স্ট গট আ প্রাইজ। এখানে প্রত্যেকটি বাক্যের মাঝামাঝি রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয়েছে এবং সেই রিলেটিভ ক্লজের উভয় পাশে আমরা কমা ব্যবহার করেছি। তো আশা করি
শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবং শেষের যে ব্যবহারটি রয়েছে কমার, সেটি হচ্ছে ডেট, অ্যাড্রেস, লোকেশন, টাইটেলস, ডিগ্রিজ, লার্জ ফিগার্স, এগুলিতে আমরা কমা ব্যবহার করি। যেমন 19 ডিসেম্বর 2008, এখানে কমা ব্যবহার করে তারিখটাকে বছর থেকে আলাদা করা হয়েছে। এরপর F35 ব্যাংক কলোনি, সাভার, ঢাকা, এখানে কমাগুলি ব্যবহার করে যেমন হাউস নাম্বার, ভিলেজ, থানা এবং ডিস্ট্রিক্টকে আমরা সেপারেট বা আলাদা করেছি কমা ব্যবহারের মাধ্যমে। যেমন আরেকটি হচ্ছে প্রফেসর হাকিম MA ইজ দ্য চেয়ারম্যান অফ ঢাকা বোর্ড, এখানে ওই যে ডিগ্রিটা আছে যেমন MA কে আমরা কমার মাধ্যমে আলাদা করে ফেলেছি। হি ওন 30 lakhs টাকা ইন দ্য লটারি, আমরা বড় সংখ্যা বা বড় ফিগার এর ক্ষেত্রে আমরা সবসময় আমাদের কমা ব্যবহার করতে হয়। ভোকেটিভ কেস বা সম্বোধন পদ বা কারক বাক্যের শুরুতে থাকলে, এর পরে, মাঝে থাকলে, উভয় পাশে এবং শেষে থাকলে এর পূর্বে কমা বসে। যেমন সম্বোধন পদ বলতে আগে যা কিছু বলে কাউকে সম্বোধন করা হয় বা ডাকা হয়, হ্যাঁ, সেগুলি বাক্যের শুরুতে থাকলে, এর পরে, মাঝে থাকলে, উভয় পাশে এবং শেষে থাকলে এর পূর্বে আমাদের কমা ব্যবহার করতে হয়। আমরা এক্সাম্পলগুলি লক্ষ্য করলেই বুঝতে পারবো। শফিক সম্বোধন করা হয়েছে, আমরা এরপরে কমা ব্যবহার করেছি। এরপরে বাক্যটি হচ্ছে লিসেন টু মি, অর্থাৎ শফিক বলে কাউকে সম্বোধন করা হয়েছে, যেখানেই কাউকে সম্বোধন করা হবে ঠিক তারপরে কমা আমরা বসিয়েছি, এরপর লিসেন টু মি। পরের বাক্যটা হচ্ছে সীমা কাম হিয়ার, এরপরে এটি হচ্ছে স্যার মে আই কাম ইন। এরপরের বাক্যটি হচ্ছে টেল মি মাই ব্রাদার হাউ আই ক্যান হেল্প ইউ, এখানে যে ভোকেটিভ কেসটা আছে সেটা মাঝামাঝি আছে, যার জন্য ভোকেটিভ কেস হচ্ছে মাই ব্রাদার, এর উভয় পাশে আমরা কমা ব্যবহার করেছি। এর পরের বাক্যটি হচ্ছে বি অ্যাটেন্টিভ মাই স্টুডেন্টস, এখানে মাই স্টুডেন্টস বলে ছাত্রছাত্রীদের সম্বোধন করা হয়েছে যা বাক্যের শেষে রয়েছে, তাই এই সম্বোধন পদ বা ভোকেটিভ কেসের পূর্বে আমরা কমা ব্যবহার করেছি। এলিপ্টিক্যাল ক্লজের পরে আমরা কমা ব্যবহার করি, অর্থাৎ এলিপ্টিক্যাল ক্লজ বলতে আমরা বুঝি ভার্বলেস বা ভার্ববিহীন যে ক্লজগুলি থাকে। যেমন ওয়েন ইন ডেঞ্জার রিং মি আপ, ওয়েন ইন ডেঞ্জার, এখানে কোনো ভার্ব নাই। এই ধরনের ভার্বলেস ক্লজ বা এলিপ্টিক্যাল ক্লজের পরে আমরা কমা ব্যবহার করি। এরপরে পরের বাক্যটি হচ্ছে দো সাফারিং ফ্রম ফিভার হি টুক দ্য এক্সামিনেশন, এর পরের বাক্যটিতেও ভার্ব নাই। আচ্ছা, এর পরের ব্যাপারটি হচ্ছে সেন্টেন্সের অন্যান্য শব্দ থেকে প্লিজকে আলাদা করতে প্লিজ এর পূর্বে কমা বসে, তবে প্লিজ মাঝে থাকলে কমা বসে না। যেমন উইল ইউ হেল্প মি প্লিজ, আমরা কমা প্লিজের পূর্বে কমা ব্যবহার করেছি। আর পরের বাক্যটি হচ্ছে উইল ইউ প্লিজ হেল্প মি। আচ্ছা, এরপর পরের নিয়মটি হচ্ছে কমার একই সঙ্গে অবস্থিত দুই বা ততোধিক অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজকে চিহ্নিত করতে সবগুলির পর কমা দিতে হয়। যেমন দেন, অ্যাট লেন্থ, হি সাকসিডেড, এখানে আমরা দেনের পরে কমা ব্যবহার করেছি, অ্যাট লেন্থের পরে কমা ব্যবহার করেছি, যার বাংলা অর্থ হচ্ছে তখন অবশেষে সে সফল হয়েছিল। আরেকটি ব্যবহার হচ্ছে কমার রিপিটেড ওয়ার্ড এর মাঝখানে বা মাঝে আমরা কমা ব্যবহার করি। যেমন আই উইল নেভার নেভার হেল্প ইউ। কমার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত প্রত্যেক শব্দ যুগলকে পৃথক করতে আমরা কমা ব্যবহার করি। যেমন হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পুয়ার, ওয়াইজ অ্যান্ড ফলিশ মাস্ট অল ডাই, এখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি হাই অ্যান্ড লো একটা শব্দ যুগল, রিচ অ্যান্ড পুয়ার আরেকটি শব্দ যুগল, ওয়াইজ অ্যান্ড ফলিশ আরেকটি শব্দ যুগল। এইভাবে বেশ কয়েকটি শব্দ যুগলকে পৃথক করার জন্য আমরা কমা ব্যবহার করেছি।
এরপরের ব্যবহারটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইয়েস অবলিক নোকে মূল বাক্য থেকে আলাদা করার জন্য এদের পরে কমা বসে। যেমন ইয়েস ইউ মে কাম, আমরা ইয়েসের পরে কমা ব্যবহার করেছি। নো কমা হি উইল নট গো দেয়ার। কমার যে সর্বশেষ ব্যবহার যেটি রয়েছে সেটি হচ্ছে কনজাংশন দ্বারা যুক্ত নয় এমন ছোট ছোট কোঅর্ডিনেট ক্লজকে পৃথক করার জন্য ক্লজ এর পরে কমা বসে। যেমন আই কেম, কমা আই স, কমা আই কনকোয়ার্ড।